উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ২২। সালাম চলে গেল। নৈশিন আবার দরজা লাগিয়ে দেয়, যদিও লাগানোর দরকার ছিল না এখন। তবুও সাবধানের মার নেই বলে কথা। সাদাত কখন কি করে বসে। দরজা বন্ধ না করলে আবার লজ্জায় পড়তে হবে কারো সামনে। এইসব ভেবেই নৌশিন দরজাটা লক করে ভেতরে আসে। সাদাত ততক্ষণে সোফায় বসে নৌশিনের রুমটা ভালো করে দেখে নেয়। বেশ পরিপাটি একটা রুম, নন্দনেকও বটে, কিন্তু আনকমন। সাদাত একটু অবাকও হয় না, কারণ এই মেয়েটার কোনো কিছুই যে কারো সাথে মেলে না সেটা তো এতদিনে অনেকটাই বুঝে গেছে। বারান্দার দিকে দেয়ালটা দেখে মনে হয় না এটা কোনো রুম, পুরোটাই গ্লাস। আর বারান্দা, এত সবুজ ঘাস আর লতিকা বাহার গাছ ওপার থেকে বেয়ে আছে রুমে। হঠাৎ করে কেউ রুমে ঢুকে সেদিকে চোখ রাখলে মনে হবে কোনো খোলা মাঠের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই কাচের দেয়ালের পাশেই বিশাল বুকশেলফ, অনেক বইয়ের সমাহার। পাশেই একটা বড় পড়ার টেবিল, সেখানেও বই। তার পাশে আবার ছোট একটা পড়ার টেবিল। এসব থেকে একটু দূরে একটা মাঝারি সাইজের বেড, তার পাশে একটা আলমারি, আর বেডের ঠিক সামনাসামনি ড্রেসিং টেবিল। বেড থেকে উঠে প্রথমে ড্রেসিংয়ে নিজের মুখটাই দেখতে হবে, এমন করেই রাখা সেটা। না, আর কিছু নেই। অন্যরকম একটা রুম। সাধারণত এমন রুম কম হয় এই বয়সী মেয়েদের। স্টাডি রুমটা তো আলাদা থাকে, আর ঘরের ড্রেসিংয়ের পাশে সাজগুজের জিনিসের ভরপুর। সেটা নৌশিনের রুমে নেই। নৌশিন বলল, সাদাত ফ্রেশ হয় নাও। সাদাত রুম ছেড়ে নৌশিনের দিকে খেয়াল করে। নৌশিন বলল, কি হলো? আমি ব্যাগ থেকে জিনিসগুলো নামিয়ে রাখছি, তুমি ফ্রেশ হয়ে এসো। সাদাত বলল, ও, ব্যাগ তো আমি গাড়ি থেকে নামাতে ভুলে গেছি। কে নামালো? নৌশিন বলল, তুমি নেমে যখন বাবার সাথে কথা বলছিলে আমি নামিয়েছিলাম, পরে সালামকে হাত থেকে নিয়েছি। আমিও খেয়াল করিনি, এখন সালাম দিয়ে গেল। সাদাত বলল, এই মেয়ে, গাড়ি থেকে নামালে আর কে তোমার হাত থেকে নিল টের পেলে না? আমার ব্যাগটা হারালে কি হতো? নৌশিন বলল, আহারে, এমন একটা ভাব করছো যেন কি দামি জিনিস আছে তোমার এখানে। আছে তো ওই কিছু শার্ট আর প্যান্ট, আর সেখানে তো বাবা দাঁড়ানোই ছিল, পরে তো ভাইয়া আসলো। বাবা তো নেয়নি, কারণ আমি বাবাকে জড়িয়ে ধরলাম, তো তখন ব্যাগটা হয় ভাইয়া না হয় দারোয়ান নিয়েছে হাত থেকে। আমি বুঝতে পেরেছি যে কেউ ব্যাগটা নিল, বাট কে নিল সেটা দেখিনি। সাদাত বলল, তাহলে তো হলোই। আর দামি জিনিস নেই মানে? বহুত দামি জিনিস আছে। নৌশিন বলল, আচ্ছা, কি এমন দামি জিনিস শুনি। সাদাত নৌশিনের কাছে এসে কানের কাছে মুখটা নিয়ে দুষ্টুমি হেসে বললে, আন্ডারওয়্যার। নৌশিন সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে, সাদাত, কি সব বলছো? সাদাত বলল, এত লজ্জার কি আছে? আমি যেখানেই যাই ব্যাগ তো ভাবেই গুছায়, বাট এটা তো দিতে ভুলে না। আর তুমি আমার মিসেস হয়ে এটা শুনে লজ্জা পাও? নট এক্সপিরিয়েন্স। নৌশিন বলল, আমি জানি না কিছু, লজ্জা লাগলে আমার কি দোষ? সাদাত বলল, নেক্সট টাইম আমার সব ব্যাগ তো তুমিই গুছাবে। ভাবি তো আজ লাস্ট দিনের মতো গুছিয়ে দিল, এখন থেকে তো আর দেবে না। নিশ্চয়ই কাজ আমার। মিসেস এসে গেছে জীবনে, সো ব্যাগ গুছানোর সময় কাইন্ডলি এটা দিতে ভুলো না, ভুলে গেলে আমার প্রবলেম। নৌশিন সাদাতকে ওয়াশরুমের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, পারবো না আমি, তুমি যাও তো এখন ওয়াশরুমে। সাদাত আবার নৌশিনের দিকে ঘুরে। সাদাত বলল, আগে এগুলো তো চেঞ্জ করতে দাও। নৌশিন বলল, তাড়াতাড়ি করো সাদাত, না হলে আজ রাতটা কখন সকাল হয়ে যাবে বুঝতে পারবে না তুমি। সাদাত দুষ্টুমি হেসে বললে, এমনিই বুঝবো না। নৌশিন বলল, সাদাত,
তুমি না বেশি ব্লাশিং হয়েছ। সাদাত বলল, ওকে। কোটটা খুলে নৌসেনের মুখে ছুঁড়ে দেয়। নৌসেন বলল, উফ সাদাত, খোলার কি ধরন। সাদাত আয়নার সামনে গিয়ে ঘড়িটা খুলতে খুলতে বলে, আমি এভাবেই খুলি। নৌসেন বলল, তাই বলে মুখের ওপর পারো তুমি। সাদাত বলল, আরে মিসেস, আপনার তো আমার ছোঁয়া পেতে খুব ভালো লাগে, তাই দিলাম। নৌসেন আবারও ব্লাশিং হয়। সাদাতের কোট ছুঁড়ে দেওয়ায় নৌসেন আসলেই মনে মনে অনেক খুশি হয়। সাদাত সেটা নৌসেনের মুখ দেখেই ভালো করে উপলব্ধি করতে পারে। নৌসেন বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম সব। তুমি আমার ওয়াশরুমটা ব্যবহার করো, আমি ভাবিরটা করছি, আর তোমার সব কিছু আমার কাবাডে রাখলাম। নৌসেন কাবাড বন্ধ করতে গিয়ে কথাটা বলে, তখন সাদাত ঘড়ি খুলে পকেট থেকে ওয়ালেট বের করতে নিয়ে চমকে যায়। চেঁচিয়ে বলে, এই মেয়ে। নৌসেনও চমকে যায় সাদাদের এমন করে ডাকায়। তড়িঘড়ি করে সাদাদের দিকে তাকায়। নৌসেন বলল, কি হয়েছে। সাদাত নৌসেনের কাছে গিয়ে পকেটে হাত দিয়ে মাফলারটা বের করে ওকে দেখায়। নৌসেন বুঝতে পারে সাদাত কেন এভাবে তাকে ডাকলো। নৌসেন তাই মুচকি হেসে জানতে চায়, কি। সাদাত বলল, কি মানে, আমার তো মনে ছিল না, তুমি তো বলেছিলে এগ। সাদাত কথাটা সম্পূর্ণ করার আগেই নৌসেন ওর এলোমেলো চুলগুলো সরিয়ে সাদাতের গলার দিকে ইশারা করে। সাদাত খেয়াল করে গলায় আলাদা একটা হাড় দেখতে পায়, যেটা নৌসেন বাসা থেকে পরে আসেনি, আর গলার দাগটাও দেখা যাচ্ছে না। সাদাত বিস্ময় হয়ে জানতে চায়, কেসটা কি হলো। নৌসেন মুচকি হেসে জবাব দেয়, কেসটা হলো মা এই গয়নাটা পরিয়ে দিয়েছে, যাতে করে দাগটা দেখা না যায়। সাদাত বলল, মা মানে, কোন মা। নৌসেন বলল, তোমার শাশুড়ি মা। সাদাত বলল, এই কি বলো, মাকে বলেছ তুমি। নৌসেন বলল, আর কি বললা। তো না বলে কি করতাম, তুমি তো বন্ধুদের সাথে গল্প করছিলে, আর আমার দাগটা ভেসে উঠেছিল ভেবে আমি মাকে ইশারা করে ডেকে আনি। সেখানে মা ছাড়া কথাটা বলার মতো আর কাউকে পাইনি। সাদাত বলল, তার মানে তখন যে মাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেলে। নৌসেন বলল, হুম। সাদাত বলল, কি বলছো তুমি। নৌসেন বলল, কি আর বলবো, মা এমনিতেই সব বুঝে গেছে, তাই মায়ের গলার এই হারটা খুলে পরিয়ে দিয়েছে, আর বলছে আমি নাকি গাধি। সাদাত বলল, বুঝে গেছে মানে কি। নৌসেন বলল, কি মানে কি। মানে কি কি করছো। মাকে আমি ডেকে নিয়ে জাস্ট গলাটা দেখালাম। মা রুমাল দিয়ে একটু মুছেই হেসে দিল। আমি আর কিছু বলার আগেই মা আমায় বলে, গাধি মেয়ে, ঠিক করে আসবি তো, আর হারটা খুলে গলায় ঝুলিয়ে দিল। আসলেই কত কি ভাবলাম দুজনে, বাট আরেকটা হার পরার কথা মাথায় আসলো না। মায়ের সামনে কি যে লজ্জা লাগছিল। সাদাত বলল, তোমার আর কি, মায়ের সামনে গেলে আমার এখন কেমন লাগবে তা তো তুমি বুঝবে না। ভাববে ওনার মেয়েকে আমি কত কিনা করি। নৌসেন বলল, ইস সাদাত, তুমিও না আসলেই, মা এসব কিছুই ভাববে না। সাদাত বলল, হতে পারে, আর ভাবারও তো তেমন কিছু নেই, যেহেতু মা একবার দেখেই কেসটা বুঝে গেল, তার মানে মায়েরও এইসব বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে। অ্যাটলিস্ট তোমার চেয়ে বেশি আছে, তা না হলে এত সহজেই এত দুরন্ত সমাধান দিতে পারতে না। মুচকি এসে সাদাত কথাগুলো বলতেই থাকে। নৌসেন চেঁচিয়ে বলল, সাদাত, তোমার মাথা ঠিক আছে, কাকে নিয়ে কি বলছো। সাদাত বলল, ভুল কি বললাম। তাছাড়া আমার শ্বশুরকে কিন্তু দেখেই বোঝা যায়, যুবক বয়সে তিনি আমার চেয়েও ড্রেসিং প্লাস হ্যান্ডসাম ছিল, সো এটা নর্মাল। নৌসেন এবারও চেঁচিয়ে বলল, সাদাত। সাদাত হেসে দিয়ে বলল, যাহা সত্যি তাই বলেছি সোনা। নৌসেন বলল, কি বাজে তুমি, ছি। শ্বশুর শাশুড়ির কথাও বলো, লজ্জা নাই তোমার এক ফোঁটা। সাদাত তারপরও হাসতে থাকে। নৌসেন বলল, আবার হাসছো। সাদাত বলল, না না,
তুমি একদম বলেছিলে না বাবা মায়ের যখন বিয়ে হয়েছে মা খুব ছোট ছিল। নসীন বলল, ক্লাস 9-এ পড়তো।